হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমিও মোটামুটি ঠিকঠাক আছি, ম্যাগিও ঠিকই আছে। আর আজকের ওয়েদার কিন্তু ঠিক নেই, দেখছো তো অবস্থা খুবই খারাপ। মানে কীরকম একটু ঝোড়ো ঝোড়ো টাইপের, আর মেঘ করেছে, আকাশের অবস্থাও ভালো না, আর সূর্যের তো কোনো প্রশ্নই নেই। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7:45। ম্যাগি এইমাত্র ঘুরে চলে এসেছে, আর আমি এই এখনই ক্যামেরাটা হাতে তুলে নিলাম। উফ, সকাল থেকে শুধু শুয়ে গুড্ডির সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। তারপরে উঠে চটপট চটপট যতটা পেরেছি করেছি, হাঁটা ফাঁটা এইসব। আর ঘেমে পুরো চান করে গেছিলাম জানো, ওই জন্যে আর মানে কিছু করতেই ইচ্ছে হচ্ছিল না। জাস্ট পাখার তলায় দাঁড়িয়েছিলাম জানো, মানে বসতেও পাচ্ছি না, এত গরম হচ্ছে। যাই হোক, ম্যাগি এসে খাটের তলায় ঢুকে গেল। আর এই যে সব বাটটা করে রেখেছি, আসবে আজকে বাথরুম পরিষ্কার করতে। আর আজকে ওর সঙ্গে একটু কথা বলবো যে কবে কবে আমার সব পর্দা টর্দা চেঞ্জ করবে, জানলা টানলা সব পরিষ্কার করবে, প্রত্যেকবারই যেরকম করে। তারপর আমার কিচেন ক্লিন হবে, এই সব আর কি। তো কিচেনের জন্যে আমি তিনটে জিনিস অর্ডার করেছি, মানে পয়লা বৈশাখে আর কি। আমি তো আর অত নতুন জামা ফামা পরি না, কিছু না, ওইতে আমি আর ইনভেস্ট করি না, বেরোই না ফালতু। ওইসব কিনে কি হবে, তার থেকে বরং ঘরের কিছু কিনলে ভালো, সেগুলো আমার থাকবে আর কি। আর দেখতেও ভালো লাগবে, একটু অদল বদল করলে নিজেরও ভালো লাগে। তো তিনটে জিনিস কিনেছি, তিনটেই কিন্তু আমার দরকারি। তার মধ্যে একটা তো ভীষণই দরকারি। তো সেগুলো আসুক, তারপরে তোমাদের অবশ্যই দেখাবো। আর ড্রেসিং টেবিল অর্গানাইজার একটা কিনে মানে অর্ডার করেছি, সেটাও আসবে। সব তোমাদের দেখাবো, আগে আসুক। আর রান্নাবান্নার কথা, ওই ঢ্যাঁড়স চচ্চড়ি ফচ্চড়ি কিছু একটা করব, ডিম করব, ডিমের একটু কারি টাইপের করব, যা হোক করবো, ও হয়ে যাবে। আমি খাওয়া নিয়ে আর চিন্তা করছি না, বাজার হাটও নেই, সেরকম কিছুই নেই। তো মানে আইটেম করাটাও একটা চিন্তার ব্যাপার যে কি করব। মাছটাও আনতে দিচ্ছি না, বড্ড একঘেয়ে হয়ে গেছে ওই কাতলা মাছের পেটি খেয়ে খেয়ে, আর ভাল লাগছে না। তো আবার ওই আসছে সপ্তাহে হয়তো মানে কিছু কিছু আনাবো, কেননা একেবারে কিছু না থাকলেও তো রান্নার বড় অসুবিধে হয়, তাই না? তো যা হোক একটা কিছু করে আমার চলে যাবে। যাই হোক, এখন প্রস্তুতি পর্ব চলছে। প্রথম কথা পয়লা বৈশাখ, দ্বিতীয় কথা আমার বড় মেয়ে আসছে। তো ওই জন্য যতখানি পারছি অল্প স্বল্পর মধ্যে একটু প্রস্তুতি পর্ব মানে চালাচ্ছি, নিজে প্রস্তুত হচ্ছি। তো এই আর কি। তো চলো এখন একটু বসবো, কাপড় জামা শুকোত দেবো, দেখি ওয়াশিং মেশিনের কি খবর, কত দূর কি মানে বাকি আছে। যদি দেখি অনেকটা বাকি আছে বসে পড়বো, যদি দেখি কম বাকি আছে তাহলে কাপড় জামা শুকোতে দিয়ে তারপরে বসবো। ওয়েদারটা এরকম থাকলে না আরও বিরক্ত লাগে জানো তো, পুরো অন্ধকার মতো। সামনের বাড়িতে দেখছি সব আলো জ্বলছে, কি করবে অন্ধকারে। যাই হোক, আর আমার মেয়েকে একবার দেখাই, দাঁড়াও, তার পজিশনটা, এই সামার হলেই ওর এই পজিশনই ফেভারিট। আরে না, আমি মনে করেছিলাম ও খাটের তলায় এসছে, মানে ঢুকেছিল খাটের তলায়, তারপর আবার বেরিয়ে চলে গেছে। তাই জন্যই বললাম ওর এই পজিশনটা ফেভারিট, ও খাটের তলায় গরমকালে থাকতে খুব ভালোবাসে। উফ, কালকে সন্ধেবেলা কখন যে এসির ভদ্রলোক আসবে আর আমার এই এসিটাকে চালু করবে না, এত গরম হচ্ছে, রাত্রির বেলা শোয়া যাচ্ছে না। আর যেহেতু টেম্পারেচারটাকে মানে রেগুলেট করা যাচ্ছে না, সেহেতু এত গরম হচ্ছে না, মানে চালানোটা বেকার, কিছুই হচ্ছে না বলতে গেলে, কিছুই হচ্ছে না, শুধু একটু হাওয়ার মতো, তাও হাওয়া নয়, মানে এটা করে এরকম হচ্ছে, বেকার। ওই জন্য আমি চালাচ্ছিও না। কালকে 2-3 মিনিট চালিয়ে দেখলাম সেমই, কোনো ঠান্ডা হাওয়াও নেই, কিছুই নেই, পট করে বন্ধ করে দিয়েছি। আর মানে চান করে গেছি জানো, পাখার হাওয়ায় হয় না। আগেকার দিনে অবশ্য সবই হতো, মারাও তো চালিয়েছে জীবন, কোনো দিন আমাদের এসি ছিল না। কিন্তু ওই হয়, অভ্যেসের দাস তো আমরা সবাই না, যেরকম তুমি অভ্যেস করবে সেটাই দেখবে তোমার মানে হ্যাবিটে দাঁড়িয়ে যাবে একটা। যাই হোক, চলো, ওয়েদারটাও সুবিধের না। আমার অবশ্য আজকে চাদর ফাদর সেরম কিছু নেই, কাপড় জামাও খুবই কম। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, কিছু কথা, সেটা পরে, কি কি বৃত্তান্ত পরে বলবো। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, পাখা চলছে, এই দেখো পাখার হাওয়ায় শুয়ে আছে।
লিভিং রুমের থেকে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। এই দেখো, খুবই অবস্থা খারাপ। ওয়াশিং মেশিন মাত্র 3 মিনিট, কাজী এটাকে ভাবছি শুকোতে দিয়ে তারপরেই বসবো, জানো। যাবে, চল। ভেবেছিলাম কোনো চাদর আজকে দিইনি, একটা ছোট চাদর দিয়েছি, কখন দিলাম কে জানে, মনেও নেই। হাওয়া আছে তো তাই জন্য দিচ্ছি সাহস করে, জানি না তারপর বৃষ্টি নামবে কিনা। ও বাবা, ঝড়ের মতো হচ্ছে। কাপড় জামা শুকোতে পড়ে গেল, আমি এইবারে একটু বসবো। উফ, আর এই যে বাচ্চুদা কলা দিয়ে গেছে, 4টে করে কলা আনতে বলি, উনি 5টা দিয়েছেন। উফ বাপরে, যাই হোক, আর কি করা যাবে, যা পাওয়া গেছে। চলো পরে এসে গেছি রান্নাঘরে, এই যে সব বসিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে জানো, যুগল অলরেডি এসে গেছে। প্রচন্ড ঝড় হচ্ছে, মানে আমার চাদর ফাদর মানে উড়ে একদম বেরিয়ে যাওয়ার মতো, সেই সব তুলে নিয়েছি, নিয়ে র্যাকটাকেও ভেতরে করেছি। রোদ্দুর উঠেছে, বাট প্রচন্ড ঝড় হচ্ছে, মানে সে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে। একটু পরে আবার দেখি, কেননা রোদটা মিস করাও তো যাবে না। না, আমি গাছকেও বার করিনি, কেননা গাছ একদম পুরো মানে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে ও পারবে না সামলাতে, এত মানে ঝড় হচ্ছে। আর ম্যাগি ভয়েতে যুগলকে ছেড়ে এখন আমার রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই দেখো, একবার করে যাচ্ছে চলে আসছে, এখানে দাঁড়িয়ে আছে। কেননা এইসব সময় ওর কিন্তু আশ্রয় ওর মাম্মাম, এখন আর ও যুগলকে চেনে না। এইখানে বসেছিল মাটিতে, তারপরে আমি বললাম যে সরো, এখন গ্যাস ট্যাস জ্বালবো, তাই ওইখানে মানে এই চৌকাঠে এসে দাঁড়িয়েছিল। যাই হোক, ঢ্যাঁড়স চচ্চড়ি করবো, এটাই একমাত্র রান্না, আর কিছু করব বলে মনে হয় না। দেখি, চলো। চাপিয়ে দিলাম। একে দেখ, এখানে বসে আছে, এই দেখো অবস্থা। আমার কাপড় জামার র্যাকটাকে ভেতরে করে দিয়েছি, এদিকে বাইরে রোদ, দেখেছো। দাঁড়াও দেখি, যুগল চলে গেল, ওর কাজ হয়ে গেছে। এই ওপরের শাড়িটা কি অবস্থা, এত রোদ হয়েছে, একটু কাপড় জামার র্যাকটা বাইরে না দিলে হয়। এই দেখো খাট কি, এই দেখো উড়ে পড়েছে, দেখেছো, এই দেখ উড়ে পড়ে গেছে। সাংঘাতিক ঝড় হচ্ছে, এইটাই যদি রাত্রিরে হতো না, তখন মানে মাথা খারাপ হয়ে যেত। এখন দিনের বেলায় বলে গায়ে লাগছে না। বাপরে, কাপড় জামার র্যাকটাকে আবার বার করে দিলাম, রোদ হয়েছে তো, আর সব ডবল ক্লিপ দিয়েছি জানো, যাতে উড়ে না বেরিয়ে যায়। একটু ওই দিকটা গেছি, ব্যাস অমনি দেখো ধরে গেছে। মানে সত্যি আর পারা যায় না। ঢেঁড়স চচ্চড়ির সঙ্গে আর কি করব, মাথা থেকে আর কিছু না বার করতে পেরে এই একটু পেঁয়াজ কাটলাম, একটু পেঁয়াজই করব। পৌনে 10টা বেজে গেল জানো, মাথায় খোপা করে রেখেছি, এত গরম হচ্ছে না, পুরো পচতে গেছি একদম। আর এই যে একটু অল্প করে তেল বসিয়েছি, মানে অল্প মানে ডিপ ফ্রাই করার জন্য যেটুকু, মানে না হলেই নয় সেইটুকুই বসিয়েছি। আর ম্যাগির মাংসটা এবার বন্ধ করে দিই, অনেকক্ষণ হচ্ছে। শুধু চিকেন, আজকে আর ম্যাগিকে ডাল দিচ্ছি না। কালকে ম্যাগি রাত্রিবেলা 5 পিস চিকেন 5 মিনিটে খেয়ে নিয়েছে, মানে আমাকে জাস্ট
কিছুই করতে হয়নি, জাস্ট দিয়েছি আর ও খেয়ে নিয়েছে। তো সকালে ভাতটা নিয়ে একটু ঝামেলা করছে, আদারওয়াইজ এখন বলতে নেই, মোটামুটি চলছে আর কি। আর চলো পেঁয়াজিগুলো ভেজে নিই, খুবই কম করছি, দেখলে তো একটাই পেঁয়াজ দিয়ে করছি। তো এইগুলো করে এবার ব্রেকফাস্ট নিয়ে যাব। না, 4-এর বেশি হবে, বেশ আর নেই। এগুলো এরকম ভাজাই থাকুক, আর ঝাল টাল করছি না। এই যে আমার লাঞ্চ মেনু, পেঁয়াজি, এখানে একটা ডিম সেদ্ধ আছে, আর এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি, ব্যাস আর কিছু চাই না। ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম, এখন বাজে 10টা ওই 12-13 মতো। ম্যাগিকে একটা সিরাপ খাইয়ে বসলাম, তারপরে আবার একটা ওই 1.5খানা ক্যাপসুল খাওয়াবো, তারপরে ভাত খাওয়াবো, তারপরে আবার 2টো ট্যাবলেট। যুগলের সঙ্গে সব ঠিকঠাক হয়ে গেল, ও কবে কি করবে না করবে, প্রচুর কাজ আছে ওর। 2 দিনে সব করবে, একদিনে সম্ভব না, 2 দিনে করবে। আর এত আমাদের এখানে ধুলো হয় না, একদম মানে রোড ফেসিং তো, যে কারণে একদম ওই দিক ঘেঁষে করব, ওই পয়লা বৈশাখ ঘেঁষে। এটা গুড্ডি আসছে বলে করছি না, গুড্ডি আসছে বলে গুড্ডির ঘরটা হবে, বাকি সব আমার পয়লা বৈশাখের আগে আর পুজোর আগে সব সময় হয়। মাঝে একজন লিখেছিলে যে তুমি এবার এই ওয়াশিং মেশিনের ওই যে সুইচটা, ওটা ইলেকট্রিশিয়ানকে ডেকে দেখাও। ওটা ওকে ডেকে দেখিয়েছি জানো, ও টেস্টার দিয়ে দেখেছে, শক ফক কিছুই লাগে না। কিন্তু আমার ওই মাথায় একটা ঢুকে গেছে না, ওইটা হাত দিলে যদি শক লাগে, তাই জন্যই প্লাস্টিকটা খুলিনি। আর তাছাড়া কোনো কারণ না। ও বলেছিল যে প্লাস্টিক খুলে দিন, কেননা আমাকে দেখিয়ে দিয়েছে টেস্টার দিয়ে, ও কোনো শক টক কিছু লাগে না। তাই বললাম আমার যে ওয়াশিং মেশিনের লোক, তার কিন্তু শক লেগেছিল, বলে তার হয়তো হাতে জল টল কিছু ছিল কি যে কারণে লেগেছিল, কিন্তু আমার হয়তো দেখিয়ে দিল, কোনো শক টকের ব্যাপারই নেই। কিন্তু আমি ওই যে দেখেছি শক খেয়েছে, ওই যে মাথায় ঢুকে গেছে না, ওই জন্য আমি ওই প্লাস্টিকটা সরাতে পারছি না। তোমরাও গুড্ডিকে সেই লাস্ট পুজোয় দেখেছো, আবার এই এয়ারপোর্টে দেখবে, আমিও তাই। ও না মোটে ছবি টবি তুলতে পছন্দ করে না, ভিডিও তো একেবারেই নয়, যে কারণে আমার ভিডিওয়ে আসতেও চায় না। এই ছবি টবি তোলার ব্যাপারেও একদম নেই, যে কারণে না ও সেই যে পুজোয় গেছে আর এই আসবে, এর মাঝখানে কোনো দেখা সাক্ষাৎ নেই, যে ছবি টবি তুলে পাঠাবে কিচ্ছু নেই। তাই আমিও সেই দেখেছি, ওই এয়ারপোর্টে তুলে দিয়েছি, আর এই এয়ারপোর্টে আবার যাব, প্লেন থেকে নামবে, ওই দেখব। ও ইন্টারেস্টেড নয়, ওই জন্য আমি আর বলি না। যে যে জিনিসটা পছন্দ করে না, আমি বুঝতে পারি, সেইটা না আমি আর প্রেশার দেওয়া পছন্দ করি না। বাপরে বাপ, ম্যাগি আমার পায়ের কাছে বসে আছে ভয়ে। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে হাজির হলাম, এখন প্রায় 12টা বাজতে 2-3 মতো বাকি। অ্যাট লাস্ট আমি চান করে বেরোতে পারলাম জানো। আজকে ম্যাগি একটা ফোঁটাও মুখ দেয়নি ভাতে, যে কারণে পুরো ভাত আমি মিক্সিতে পেস্ট করে ওকে খাইয়েছি। তারপর ওষুধ খেয়েছে, তারপরে ওর পুরো গলা টলা মানে একটু আধটু তো ভাত লাগে, আর ওর এত লোম, যে কারণে পুরোপুরি আবার ধোয়ালাম সব কিছু, মানে ধোয়াইনি, ভুল বলছি, মানে টাওয়েল দিয়ে মুছিয়েছি আর কি। সব মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে মাথায় অয়েন্টমেন্ট লাগিয়ে ওষুধ খাইয়ে অ্যাট লাস্ট তারপর জায়গাটাকে পুরো পরিষ্কার করলাম, মাটিতে একটু ভাত টাত পড়ে সেইগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর অবশেষে আমি গেছি চান করতে, শ্যাম্পু করলাম, করে টোরে তারপরে বেরিয়েছি জানো। বাইরের ঝড়টা একটু তুলনামূলক কমেছে, বাট হচ্ছে না তা না। আমি মোটামুটি সবই জামা কাপড় তুলে নিয়েছি, শুধু এই 2টো পড়ে আছে, একটা নাইটি আর একটা ওই মোছা টোছার ন্যাপকিন, বাস, আর কিচ্ছু নেই। আর তোমাদের সঙ্গে বললাম না একটুখানি গল্প করব, মানে গল্প মানে কি,
আমার মনে হলো, এই কিছুদিন আগেই আমি দেখছিলাম একটা জায়গায়, তো মনে হলো যে আমিও তো আমার পরিবারের সবার সঙ্গে একটু তাহলে শেয়ার করি। দেখো 50+ বয়স হয়ে গেলে কিছু না জিনিস ফলো করা উচিত আমার মনে হয়। তো আমার পরিবারে যারা 50+ আছো বা 50 আছো তাদের জন্যেই এই কথাগুলো বলা। তো আমি দেখলাম যে আমার অডিয়েন্সের মধ্যে 50 থেকে 65 এই অডিয়েন্সের সংখ্যা সব থেকে বেশি, মানে অন্যান্য এজ গ্রুপের থেকে। তো আমি ভাবলাম তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। আর অবশ্যই আমি অন্যান্য বয়সেও শেয়ার করব পরে। আর এটা হচ্ছে শুধু যারা 50 কিংবা 50+। তো এদের জন্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, এখন 50 যখন হয়ে গেছে তখন না নিজের বডিটাকে ভালোবাসো। নিজের বডিটাকে ভালোবাসো মানে আমি বলছি না খুব মেকআপ করো বা সাজোগোজো, তা না। ভেতরে ইন্টারনাল যে অর্গানগুলো সেইগুলোর টেক কেয়ারটা হয়তো আগে নিতে অনেকেই, এখন ডবলের ডবল বাড়িয়ে দাও। মানে প্রপার খাওয়া দাওয়া, প্রপার মানে শরীরের ভেতরের অংশগুলোকে তোয়াজ করো, বেস্ট কেয়ার নাও। যা খাবে সেটা যেন 100% নিউট্রিশাস হয়, তাতে যেন সমস্ত প্রপার কার্বোহাইড্রেট, প্রপার প্রোটিন, ভিটামিন, মিনারেল, মানে সব কিছু যেন তোমার বডি স্ট্রাকচারের ওপর বেস করে একদম প্রপার মানে থাকে। এটাই হচ্ছে যে তুমি তোমার বডিটাকে ভালোবাসো এবং বডিটার বেস্ট কেয়ার নাও। 50 পেরিয়ে গেছে মানে মানে হাফ সেঞ্চুরি আমরা করে ফেলেছি। তো হাফ সেঞ্চুরি করে ফেলেছি, এরপর আমাদের যে কত দিন বাকি আছে আমরা কেউ জানি না। তো সেখানে আমাদের উচিত যতটা বেস্ট কেয়ার নেওয়া যায়, যতটুকু টাইম আমাদের হাতে আছে ততটুকু আমরা যেন আমাদের বডিকে প্যাম্পার করি। এত দিন দেখো হয়তো অনেক ওয়ার্ক প্রেশার বা অনেক ঝুট ঝামেলা সব কিছুর মধ্যে হয় না, অনেকেই দেখো মানে খাওয়া দাওয়ার টাইম ঠিক মতো মেনটেন করতে পারেনি বা মানে অনেক রকম প্রবলেমের মধ্যে ছিল। কিন্তু আমার মনে হয় একবার 50+ হয়ে গেলে সব কিছু বাদ দিয়ে আগে নিজেকে ভালোবাসা উচিত এবং নিজের ওপর সিরিয়াস হওয়া উচিত, নিজের টেক কেয়ার করা উচিত। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ব্যাপারটাকে মাথা থেকে বার করে দাও। হ্যাঁ, তোমরা বলবে যে অনেক প্রবলেমের মধ্যে আছি, এই আছে সেই আছে। দেখো 50 মানে হচ্ছে হাফ সেঞ্চুরি তুমি পার করেছো। তো এত বছরে অনেক স্ট্রেস নিয়েছো, অনেক নিজের মতামত খাটিয়েছো, অনেক নিজের বুদ্ধি খাটিয়েছো, অনেককে অনেক রকম আইডিয়াস দিয়েছো। নাও ইজ দ্য টাইম টু রিল্যাক্স। আমার মনে হয় 50+-এ আর মাথার মধ্যে স্ট্রেস ব্যাপারটাকে রাখা উচিত না। দিস ইজ দ্য হাই টাইম যে আমরা আমাদের ব্রেনকে প্যাম্পার করব, মাথার উপরে কোনো রকম স্ট্রেস রাখবো না, কোনো স্ট্রেসকে আমরা কাছে আনতে দেবো না। দিস ইজ দ্য টাইম উই শুড রিল্যাক্স। এবার তোমরা অনেকে বলবে যে আমরা তো চাকরি করি, এখনো তো রিটায়ার করিনি, 60 হলে রিটায়ার করব। তো ওয়ার্ক প্রেশার আছে, অফিসের অনেক রকম পলিটিক্স আছে, অনেক কিছু আছে, সব জানি। তাও বলবো চেষ্টা করো ওই ওয়ার্ক প্রেশার বলো, অফিসের পলিটিক্স বলো, অফিসের গ্যাঞ্জাম বলো, যা কিছু ওইখানে ছেড়ে দিতে। ওটাকে আর ক্যারি ফরওয়ার্ড করো না, আর বাড়ির দিকে নিয়ে এসো না। বাড়িতে এসে নিজে রিল্যাক্স করো, গান শোনো, মানে কোনো ইন্টারেস্টিং জিনিস দেখো, বা তোমার যা করতে ইচ্ছে হবে, যেটাতে তোমার মেন্টাল পিস থাকবে সেইটা করার চেষ্টা করো। সেইটা করলে তোমার ব্রেনটা অনেকটা রিল্যাক্স হবে, কেননা অনেক কিছু আমরা করে ফেলেছি। তো নাও দিস ইজ দ্য টাইম যে আমরা একটু স্ট্রেস ফ্রি রাখি নিজেকে, তা না হলে আর কবে রাখবো বলো। নাম্বার 2 গেল। নাম্বার 3 পয়েন্ট, ইন্টারফেয়ারেন্সটাকে কমিয়ে দাও। এই যে
ও এটা করছে, ছেলে এটা করছে, মেয়ে এটা করছে, বা আমার ভাই এটা করছে, না এটা করা উচিত না, এটা করলে এই বিপদ হবে, ওটা করলে ওই প্রবলেমে সে পড়বে, অমুক তমুক। এই যে ইন্টারফেয়ারেন্সটা, আননেসেসারি ইন্টারফেয়ারেন্স, এইটাকে আস্তে আস্তে কমিয়ে দাও। অনেক করেছো, অনেক করেছো। তো 50 বা 50+ যারা আছো, তাদের ছেলেমেয়েরা হোপফুলি তারা এখন সব অ্যাডাল্ট। তো তাদেরকে নিজেকে এবারে নিজেদের পথ চলতে দাও, নিজেদের ডিসিশন তাদেরকে নিতে দাও। হ্যাঁ, যদি তারা কোনো মানে কিছু ব্যাপারে ডিসকাশন করতে চায় বা কিছু মতামত নিতে চায় সেইটুকুই। বাট অনেকে আছে না, মানে আননেসেসারি ইন্টারফেয়ার করে, যে তোর এটা কি হচ্ছে, এটা এরম করে করিসনি, ওটা ওরম ভাবে করিসনি, ওটা এটা করলে খারাপ হবে, এটা করলে ভালো হবে। দরকার নেই ভাই, অনেক করেছি, অনেক করা হয়েছে, অনেক 50টা বছর আমরা কাটিয়েছি, নট আ ম্যাটার অফ জোক, তাই না? 50টা বছর কাটানো মানে অনেক দিন। তো আমরা অনেক কিছু করেছি, অনেক তাদেরকে বুঝিয়েছি, মাথায় ঢুকিয়েছি, তাদের লেখাপড়া শিখিয়েছি, তাদেরকে বুদ্ধি দিয়েছি। তো অ্যাট লাস্ট তারা এখন সব যার যার জায়গায় প্রতিষ্ঠিত, হোপফুলি প্রতিষ্ঠিত তারা দাঁড়িয়ে গেছে। তো আর সেইখানে নিজেদের মাথাগুলো, নিজেদের ব্রেন ওয়ার্কগুলো করার কোনো দরকার নেই। তাদেরকে এবার পথ চলতে দাও, তাদেরকে এবার ডিসাইড করতে দাও, তারা এবার নিজেদের লাইফস্টাইল নিজেরা বুঝুক। তুমি তো করে দিয়েছো, শুরুয়াতটা তো তুমি করে দিয়েছো, তাই না? আর মাঝখানে ঢোকার কোনো দরকার নেই। এইগুলো হচ্ছে নিজের ওপরে এক্সট্রা লোড ফেলা, নিজের ব্রেনেতে এক্সট্রা বার্ডেন আনা, কোনো প্রয়োজন নেই। মানে একটু ছাড়তে জানতে হবে। অনেকেই জানি ছাড়তে পারে না, কিন্তু আমার মনে হয় 50 অবধি ঠিক আছে, তারপরে একটু ছাড়ো, একটু ছেড়ে দাও। এটা একটা গেল। আর একটা পয়েন্ট হচ্ছে, কে কি বললো না বললো সেইটা নিয়ে আর মাথা ঘামানোর টাইম আমাদের নেই। আমরা 50 ক্রস করেছি মানে অনেক দিন দেখে ফেলেছি, তাই না? তো অনেক এইসব গেছে যে হ্যাঁ এটা বললো, বাবা আমাকে এটা বললো, ও ওটা বললো। এখন আর এইসবগুলো মাথার মধ্যে এনো না, এগুলোকে এখন দূরে সরিয়ে দাও। যত ইগনোর করবে তত দেখবে এইসব জিনিসগুলো তোমার কাছে আসতে পারবে না। আর তাতে তুমি কিন্তু অনেক বেটার লাইফ লিড করতে পারবে, অনেক হ্যাপি থাকতে পারবে। এইসব মানে এটা বলছে, ও ওটা বলছে, তোমার যেটা ইচ্ছে তুমি এখন সেটা করো। ফরগেট অ্যাবাউট আদার্স। কে কি ভাবলো, কে কি মনে করলো, কে কি বললো না বললো, সেটা তাদের জায়গায়। তুমি এইসব নিয়ে মাথা আর বোঝ চাপিও না। আর এর সঙ্গেই আর একটা পয়েন্ট হচ্ছে যে এখন 50 বছর পার করে দেওয়ার পর এখন কিন্তু তোমার যেটা করতে ইচ্ছা হবে তুমি সেটা করবে। আরে ভাই, একটা টাইমে তো আমরা আমাদেরকে মানে আমাদের খুশি মতো সবকিছু করবার চান্স তো পাই, তাই না? জানা নেই এরপর 60 হবে, 70 হবে, অতদিন বাঁচবো কিনা আমরা কেউ জানি না। তো এখন অ্যাটলিস্ট হাফ পার করে দেওয়ার পর এই টাইমটা আমরা অন্তত নিজেদের মতো করে টাইম কাটাই, মানে নিজেদের যা ইচ্ছে আমরা তাই করি, আমাদের যা পড়ার ইচ্ছে, যেভাবে সাজার ইচ্ছে, যেভাবে আমাদের হেয়ার কাটিং করার ইচ্ছে, যেভাবে আমাদের লাইফস্টাইল মেনটেন করার ইচ্ছে আমরা সেইভাবে করি। তো অ্যাটলিস্ট সেইটা তো আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে মরবার সময়, যে হ্যাঁ আমি ভাই কিছু করার সুযোগ পেয়েছি বা কিছু করতে পেরেছি। তো এই কয়েকটা পয়েন্ট, আরো কিছু পয়েন্টে মাথায় এলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টু টেক বেস্ট কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের বেস্ট কেয়ারটা নাও। ওই সবাইকে দিয়ে আমার জন্য আর মাছ রইলো না, এই ব্যাপারটা যেন না হয়। এসব টাইম চলে গেছে, এইগুলো করে এখন দেখবে, আর চিন্তা করে দেখো, আর এগুলো করে কোনো ফায়দা নেই। তুমি মাছ একটা খেলেও কেউ মানে বদার করবে না, আর মাছ না খেলেও কেউ বদার করবে না। তো যে কারণে এখন নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজে যাতে বেস্ট ভাবে আমরা বাকি দিনগুলো পার করতে পারি সেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে।
তো আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই জন্য এটা শেয়ার করলাম। আর অন্যের ডিসিশন, আর একটা পয়েন্ট হচ্ছে অন্যের ডিসিশনে তুমি নাক গলাতে যেও না। যে যেটা ডিসিশন নিচ্ছে সে সেটা নিক, তুমি আর মাঝখানে ঢুকতে যেও না। কেননা তুমি তারপর দোষের ভাগিদার হয়ে যাবে, বা তোমাকে কেউ কিছু বলবে সেটা নিয়ে তোমার স্ট্রেস হয়ে যাবে। দরকার নেই, নিজের মস্তিতে থাকো, নিজের লাইফ এনজয় করো। at some point টেক ইউর ওন রিটায়ারমেন্ট যাকে বলে। যারা অফিসে কাজ করছো তারা তো 60 না হলে রিটায়ারমেন্ট পাবে না, আনটিল আনলেস তোমরা ভলেন্টারি রিটায়ারমেন্ট নাও। বাট আমি বলবো যে একটু নিজের রিটায়ারমেন্ট নিজে নাও। আমি বলছি না যে অফিস যাওয়া বন্ধ করো, বাট একটু রিটায়ার্ড লাইফ নিজেরাও কাটাও। এবার আমি জানি একটা হয়তো কমেন্ট আসতে পারে আমার, যে তুমি তো নিজেকে আটকে ফেলেছো ম্যাগির জন্যে, তোমারও তো ইচ্ছে করে খুব ট্রাভেল করতে, তুমি বলো যে আমার ঘুরতে খুব ভালো লাগে, বাট তুমি পারো না, তো তুমিও তো ফোর্স টু মানে স্টে অ্যাট হোম যাকে বলে। দেখো, এটা যে আমি খুব দুঃখে করছি তা কিন্তু নয়। আমি যে আমার ম্যাগির টেক কেয়ারের জন্য বাড়িতে নিজেকে রেখেছি, এটা কিন্তু আমি ভালোবেসেই রেখেছি। তো তাই জন্য আমার কিন্তু এটা নিয়ে কোনো স্ট্রেস নেই, বা কোনো অ্যাংজাইটি নেই, বা কোনো বিরক্ত নেই, কিচ্ছু নেই, আনহ্যাপিনেস নেই, না। আমি কিন্তু খুব হ্যাপিলি আছি, ওকে টেক কেয়ার করছি। এবং যখন একটা দিন, দেখো ওরা আমাদের পার্ট অফ লাইফ ফর আ ভেরি লিমিটেড টাইম, এরা বেশি বছর ধরে আমাদের পার্ট অফ লাইফ থাকে না। তো যতগুলো বছর ও আছে আমার সঙ্গে, আমি খুব ভালোভাবে সময় কাটাচ্ছি এবং কাটাতে চাই। তারপর আমি নিশ্চয়ই আমার নিজের প্যাশনকে ইউটিলাইজ করব, আমি ঘুরবো, বেড়াবো, দেখা যাবে, সেটা পরের ব্যাপার। আমি এখন সেই দিনের জন্য মাথার ব্রেন ওয়ার্ক করতে চাই না। বাট নাও অ্যাট প্রেজেন্ট আই এম ভেরি হ্যাপি। আমি খুবই হ্যাপি আছি, আমি খুব এনজয় করছি, ওর টেক কেয়ার করছি। তো এটা আমার লাইফস্টাইল, আমি বেশ ভালো আছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এবং আজকে এই অবধি রাখছি। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। 50 মানে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে অনেকে মনে করে না যে ও 50 বছর হয়ে গেছে মানে আর কি আছে আমার জীবনে, দিনগত পাপক্ষয়, এই জিনিসগুলো মাথার মধ্যে কখনো আনবে না। জানো তো, লাইফ স্টার্টস অ্যাট 40 বলে। আমার তো মনে হয় লাইফ স্টার্টস অ্যাট এভরি মাইলস্টোন। 50তেও লাইফ স্টার্টস। ইউ ক্যান স্টার্ট ইউর লাইফ ফ্রম 50 অলসো, ইউ ক্যান স্টার্ট ইউর লাইফ ফ্রম 60 অলসো। তো 50টা এমন নয় যে যাগে ও ঠিক আছে, না না, 50তেও চেষ্টা করো নিজেকে প্যাম্পার করার, নিজে মানে উৎফুল্ল থাকার, নিজে হ্যাপি থাকার, এবং লাইফকে এনজয় করার। লাইফ ইজ ভেরি শর্ট। তো যতটুকু টাইম আমরা পাচ্ছি, হাফ সেঞ্চুরি আমরা যদি কাটিয়ে আসি, অনেকটা চলে গেছে, তাই না? আর কত আছে জানি না। দেখো আরো হাফ আছে, এটা কতজনের ক্ষেত্রে বলো? মানে টু বি প্র্যাকটিক্যাল, এটা মানে 100 জন যদি থাকে তার মধ্যে 99 জনের কি তাই হবে যে আরো হাফ পড়ে আছে? না, হয়তো 2-3 জনের হতে পারে, কিন্তু মেজরিটি আমরা আর হাফ থাকতে পারবো না। তো আমাদের হাতে আর হাফ নেই কিন্তু। তো তাই জন্যে যেটুকু টাইম আছে সেটুকু আমরা যেন এনজয় করতে পারি। মেজরিটিটা হয়ে গেছে, চলে গেছে ওই সব করে। তো এখন আর ওই সবের মধ্যে আমরা ঢুকবো না। তো যাই হোক, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই সতর্ক থাকবে। আর লাভ ইউ অল।